হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। গত ক্লাসে ছিল এর আগে জিউত পর্যন্ত শেষ ছিল, তবে সিউত করানো হয় নাই। আজকে আমি আপনাদের দেখাবো সিউত থেকে। আসলে সিউত কোথায় কোথায় বাচ্চা আকারে ব্যবহার হবে এবং কোথায় কী বসবে। সিউত যেটা দেখেন, সিউত উচ্চারণের নিয়ম। তাহলে সিউত শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসলে ছয়ের মতো উচ্চারিত হয়। কিসের মতো উচ্চারিত হয়? সর মতো উচ্চারিত হয়। যেমন এখানে উদাহরণ হিসেবে যদি আমি আপনাদের বলি, উদাহরণ হিসেবে যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন এখানে সা অর্থ গাড়ি, আবার সা অর্থ চা, সা অর্থ চা। তারপর এটা দেখেন খিসা অর্থ ট্রেন, খিসা অর্থ ট্রেন। তারপরে এটা দেখেন সেক অর্থ হচ্ছে বই। এবং এই সিউত যখন আবার নিচে বাচ্চিম আকারে বসবে, সিউত যখন শব্দের নিচে বসে তয়ের মতো উচ্চারিত হয়। সিউত যখন বাচ্চিম আকারে বসবে তখন অবশ্যই সেইটা ত আকারে উচ্চারিত হবে। যেমন উদাহরণ হিসেবে দেখা আছে মেয়ত অর্থ হচ্ছে কত। তারপরে দেখেন এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে কত অর্থ হচ্ছে ফুল। তারপরে দেখেন, তারপরে একটা দেওয়া আছে সাদ্দা। এখানে দেখেন প্রথমে বসছে ছয় উচ্চারণ হয়েছে, নিচে যখন বসছে তখন এটা ত উচ্চারিত হয়েছে। তাহলে সাদ্দা অর্থ হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা, কোনো কিছুকে সার্চ দিয়ে খোঁজা বা কোনো কিছুকে এমনিতে খোঁজা। তারপরের বর্ণে যদি যাই আমরা, তাহলে দেখা যাচ্ছে খিউব উচ্চারণের নিয়মাবলী। এমন যখন দেখেন, খিউক শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসলে ক্ষয়ের মতো উচ্চারিত হয়। খিউক যদি কোনো শব্দের প্রথমে বসে খ উচ্চারিত হবে, মাঝে যদি বসে খ উচ্চারিত হবে, এবং যদি শেষে বসে সেক্ষেত্রেও ক্ষয় উচ্চারিত হবে। যদি উদাহরণ হিসেবে দেখা যায়, তাহলে দেখেন এই যে সহজভাবে মনে রাখার পদ্ধতি হিসেবে উদাহরণ দিয়ে আছে। খাল অর্থ ছুরি, যেটা দিয়ে আমরা কোনো কিছু কাটি। খাল অর্থ হচ্ছে ছুরি। পরেরটা দেখেন, ইন্টারেস্টিং একটা জিনিস, কফি অর্থ হচ্ছে কফি। আমরা যে কফিটা খাই, কন্টিনিউ আমরা যে কফি বা চা খাই, এটা হচ্ছে কফি অর্থ কফি। তারপর একটা যদি দেখি, আমরা অবশ্যই প্রত্যেকেই ফটো সেশন করি, ছবি উঠাই, তাই না? এই যে দেখেন খামেরা অর্থ ক্যামেরা, এবং এটাই পর্যায়ক্রমে দেখেন। আমরা যদি নিচেরটা আবার দেখি, খিয়োক যখন বাচ্চিম হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ খিয়োক যখন কোনো শব্দের নিচে ব্যবহৃত হয়, তখন সেই ক্ষেত্রে খিয়োকের উচ্চারণ হবে ক। খিয়োকের উচ্চারণ হবে ক। তাহলে এটার উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, ফুয়াক অথবা বুয়াক অর্থ হচ্ছে রান্নাঘর। ফুয়াক অথবা বুয়াক অর্থ হচ্ছে রান্নাঘর। তাহলে এইটাও শেষ হয়ে গেল। সবাই নোট ডাউন করে নেবেন, কেননা নোট ডাউন করে না নিলে আপনারা এগুলো মুখস্থ করতে খুব কষ্ট হবে। অথবা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, যাতে আপনার অন্য বন্ধুরা এটা দেখে শিখতে পারে কোনো কিছু। এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটি চেপে দেবেন। শেয়ার করতে একদমই ভুলবেন না। চলুন পরেরটা দেখা যাক। পরের বর্ণ দেওয়া আছে থিউত। থিউত উচ্চারণের নিয়মাবলী। এখন পর্যায়ক্রমে দেখেন এইটারও নিয়মাবলী আছে। যেমন থিউত শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসলে থয়ের মতোই উচ্চারিত হয়। থিউত শব্দের প্রথমে, মাঝখানে এবং শেষে যেখানেই বসুক না কেন থ উচ্চারিত হবে। চলেন উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক। যেমন এই জায়গায় দেওয়া আছে থেগুক অর্থ হচ্ছে থাইল্যান্ড।
থেগুক অর্থ হচ্ছে থাইল্যান্ড। পরেরটা যদি দেখি, পরেরটা দেখেন বুথ অথবা ফুথ। ফুথ অর্থ থেকে, ফুথ অর্থ থেকে, বুথ অথবা ফুথ অর্থ থেকে। এখন দেখেন পর্যায়ক্রমে যদি পরে আর একটা দেখি, আমরা অবশ্যই প্রত্যেকেই কম আর বেশি ব্যবহার করে থাকি, তাই না? কম্পিউটার, 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 কম্পিউটার অর্থ কম্পিউটার। কত সহজ, তাই না? সহজভাবে আমরা নিব, সহজভাবে মনে রাখার চেষ্টা করব। পর্যায়ক্রমে দেখা যাক। এখন এইটা যখন থিউজ যখন বাচ্চিম আকারে ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো শব্দের নিচে ব্যবহৃত হয়, তখন এটা কী হিসেবে ব্যবহৃত হয়, এটার উচ্চারণই বা কী হয়? দেখেন এখানে থিউজ যখন শব্দের নিচে বসে ত এর মতো উচ্চারণ করতে হয়। থিউজ যখন বাচ্চিম আকারে কোনো শব্দের নিচে ব্যবহৃত হয়, তখন সেটা ত উচ্চারিত হয়। চলেন তাহলে উদাহরণগুলো দেখে নেওয়া যায়। এখানে দেখেন কত, শেষ, কুত, ঘুষুকার উচ্চারণ করতে হবে, কিন্তু সেটা একটু অন্যরকমভাবে চিকন আকারে হবে। কুত অর্থ শেষ। তারপরে দেখেন, তারপরের উদাহরণটা দেখেন ফাত অথবা বাত, মাঠ। ফাত অর্থ হচ্ছে মাঠ। তারপরে খাত, খাত মানে হচ্ছে একই, একই ধরনের জিনিস যদি থাকে, একই জায়গায় অনেকগুলো জিনিস থাকুক আর যে কয়টা জিনিসই থাকুক সেটাকে খাত বলা হয়। পর্যায়ক্রমে আমরা পরেরটাও দেখে নেব। পরেরটা আসলে এটা হচ্ছে ফিউ, তাই না? ফিউ উচ্চারণের নিয়মাবলী। এটা আগেরটা যেরকম দেখলাম, এটাও মোটামুটি কাছাকাছি সিমিলার লেভেলের আছে। যথাসম্ভব দেখেন, নিচে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। ফিউ শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসলে ফ এর মতোই উচ্চারণ করতে হবে, উচ্চারিত হবে। তাহলে ফিউ যদি প্রথমে বসে, কোনো ওয়ার্ডের, কোনো শব্দ ভাণ্ডারের শুরুতে যদি বসে ফ উচ্চারিত হবে, মাঝখানে যদি বসে তাও ফ উচ্চারিত হবে, এবং শেষে যদি বসে তাহলেও ফ উচ্চারিত হবে। চলেন উদাহরণ দেখেন। এই যে দেখেন উদাহরণ, ফিলিপিন। এটা কিন্তু একটা দেশের নাম। প্রথমে বসছে তাও ফ উচ্চারণ হয়েছে, এই যে শেষে বসছে তাও ফ উচ্চারণ হয়েছে। ফিলিপিন অথবা ফিলিপাইন। তারপরে দেখা যায় খম্ফি ফ। এর আগে আমরা দেখে আসলাম খম্ফি ফ, ঠিক আছে না? ওইটাতে ফ ছিল, নিচে সব লাস্টের বর্ণটা ফ ছিল। তাহলে খম্ফিত অর্থ হচ্ছে কম্পিউটার। নামফিয়ন, খুব গুরুত্বপূর্ণ একটি অর্থ। নামফিয়ন, নামফিয়ন অর্থ হচ্ছে স্বামী, নামফিয়ন অর্থ স্বামী। এই দেখেন এইটাতেও লাস্টে বসছে। এখন তাহলে পর্যায়ক্রমে আমরা পরেরটা দেখি। পরেরটা দেখা যায়। পরেরটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন ফিউ যখন শব্দের নিচে বসে প এর মতো উচ্চারণ করতে হয়। অর্থাৎ ফিউ যদি বাচ্চিম আকারে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে প উচ্চারিত হয়। ক্লিয়ার? আশা করি অবশ্যই সবাই ক্লিয়ার, কেননা এত শর্টকাট এবং এত সুন্দর করে একটা করে উদাহরণ করে দিয়ে বোঝাচ্ছি, অবশ্যই আপনাদের বোঝার কথা। কেননা এত সুন্দর করে আসলে সাজানো গোছানো যে এটা আপনাদের বুঝতেও অনেক সহজ হবে, সেইভাবে সাজানো গোছানো আছে। চলেন উদাহরণ দেখে নিই। উদাহরণ যদি দেখি, এই যে দেখেন, এই যে এখানে ইপ, ইপ, ইপ অর্থ হচ্ছে পাতা। ইপ অর্থ হচ্ছে পাতা, গাছপালা ডালপালার পাতা যেগুলো থাকে এইটাকে ইপ বলা হয়। আফ, আফ অর্থ হচ্ছে সামনে, আমাদের সামনে যা কিছু থাকে না কেন সেটাকে বলা হয় আফ। তাহলে এটাও শেষ হয়ে গেল পর্যায়ক্রমে। চলেন দেখে নেওয়া যাক তাহলে শেষ বর্ণটি, স্বরবর্ণর সব শেষের বর্ণটি দেখে নেওয়া যাক। হিউত, হিউত হচ্ছে ব্যবহারের নিয়ম। হিউত ব্যবহারের নিয়ম। হিউত শব্দের প্রথমে, মাঝে এবং শেষে বসলে হয়ের মতো উচ্চারণ করতে হয়। কি হয়? হিউত যদি শব্দের প্রথমে বসে তাও হ উচ্চারণ হবে, মাঝখানে যদি বসে তাও হ উচ্চারণ হবে, এবং শেষে যদি বসে তাহলেও হ উচ্চারণ হবে। চলেন তাহলে উদাহরণ দেখে নেওয়া যাক। উদাহরণ দেখেন। হানগো,
আমরা কোথায় যাব? কোথায় যাওয়ার জন্য পড়াশোনা করব? কোরিয়াতে যাওয়ার জন্য পড়াশোনা করব, তাই না? তাহলে সেক্ষেত্রে কোরিয়ার যে কোরিয়ানটা আছে সেটা আমাদের জানতে হবে না? এইটাই সেটা। হাঙ্গুক অর্থ হচ্ছে কোরিয়া, হাঙ্গুক অর্থ হচ্ছে কোরিয়া। তারপরে দেখেন এই যে ইয়োহ্যাং, ইয়োহ্যাং অর্থ হচ্ছে ভ্রমণ। আমরা সবাই কম বেশি ভ্রমণ করতে খুবই পছন্দ করি, তাই না? আমরা ভ্রমণে যাই, আমরা কোরিয়াতে গেলেও অনেক ভ্রমণ করব, তাই না? ভ্রমণের কোরিয়ান জানতে হবে না? এই যে দেখেন, নোট ডাউন করেন। ইয়োহ্যাং অর্থ হচ্ছে ভ্রমণ। তারপরে যদি আমরা বলি আমরা কোরিয়াতে কী জন্য যাচ্ছি? কাজের জন্য যাচ্ছি, তাই না? দেন আমরা যদি কোরিয়াতে কাজের জন্য যাই তাহলে কাজের কোরিয়ান আমাদের জানতে হবে না? এই যে নোট ডাউন করে ফেলি। ইল হাদা, ইল অর্থ কাজ, শুধু ইল অর্থ হচ্ছে কাজ, হাদা অর্থ হচ্ছে করা। তার মানে কি? ইল হাদা, কাজ করা। আমরা কোরিয়াতে কাজ করতে যাব। তাহলে দেখেন পর্যায়ক্রমে পরের বর্ণটি পরেরটাও দেখে নেওয়া যাক। হিউজ যদি বাচ্চিম আকারে ব্যবহৃত হয় তাহলে কি উচ্চারণ হবে? সুন্দর একটা জিনিস দেখেন, হিউজ যখন বাচ্চিম আকারের নিচে ব্যবহৃত হবে ত উচ্চারিত হবে। মানে হিউজ যখন বাচ্চিম আকারের নিচে বসবে তখন সেটা ত উচ্চারিত হবে। আমরা এ পর্যন্ত পর্যায়ক্রমে অনেকগুলো ত পাইছি না? মানে বাচ্চিম আকারে যদি নিচে ব্যবহৃত হয় অনেকগুলো ত পাইছে না, অর্থাৎ সবগুলোই মোটামুটি দেখা যায় যে ত উচ্চারিত হয় অনেকগুলা। আর এই ব্যঞ্জন বর্ণের মোটামুটি যেগুলা বাচ্চিম আকারে ব্যবহৃত হয় সেগুলো 60টা উচ্চারণ আছে। এই 60টার বাইরে কোনো উচ্চারণ হয় না যদিও, কিন্তু এই বর্ণ প্রত্যেকটা বর্ণই বাচ্চিম হিসেবে ব্যবহৃত করার যোগ্যতা, অর্থাৎ ব্যবহার হইতে পারে। দেখেন হিউজ যখন শব্দের নিচে বসে তয়ের মতো উচ্চারণ করতে হয়। তার মানে হিউজ যখন বাচ্চিম আকারে নিচে বসে তখন ত উচ্চারিত হয়। এখন উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখেন সোহাহাদা অথবা জহাহাদা। জহাদা অর্থ হচ্ছে পছন্দ করা। আপনার কোরিয়াতে গিয়ে কোনো কিছু ভালো লাগতে পারে না? কোম্পানির কাজ ভালো লাগলো, কোনো কিছু দেখে ভালো লাগলো, কোম্পানির কালচার ভালো লাগলো, কোম্পানির জিনিসগুলো ভালো লাগলো, কি বলবেন? জহাদা, পছন্দ। পছন্দ করাকে জহাদা বলা হয় বা জহা বলা হয়। তারপরে দেখেন অত্যক্ষে, আপনার মালিক আপনাকে বলছে তুমি এই কাজটা করো, আপনি সেটা জানেন না, কোনো কিছুই জানেন না, কিভাবে করবেন? আপনাকে মালিককে বলতে হবে না কিভাবে করব। অর্থকে হাদাইও বা হাইও, অর্থকে হেইও, কীভাবে? তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যঞ্জন বর্ণ শেষ হয়ে গেল আমাদের। তাহলে এই পর্যন্ত যারা ক্লাস করলেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এখানে সুন্দরভাবে আস্তে ধীরে উদাহরণস্বরূপ সব কিছু দেওয়া আছে এবং সুন্দরভাবে বোঝানোর আমিও চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনারাও, আমার মনের বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস যে আপনারা বুঝবেন। ঠিক আছে, তাহলে আর কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।